হ্যালো, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য আমি নতুন নতুন গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছি। জানি না গোপাল ভাঁড়টা তোমরা শুনতে মিস করছো কি না, বাট আমি অনেক দিন গোপাল ভাঁড়ের কোনো গল্প পাঠ করিনি বলে আমার মনে হলো আজকে আবার একটু গোপাল ভাঁড়ের গল্প পাঠ করতে ইচ্ছা করছে। তাহলে আজকের গল্পগুলো শুনে দেখো। উজ্জ্বল কুমার দাস সম্পাদিত গোপাল ভাঁড়ের ১০০ গল্প থেকে তাহলে আজকের গল্পগুলো শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্প শঠে শাঠ্যং। রাজকর্মচারীদের দাপট এবং অহংকার সবসময়ই একটু বেশি হয়। যেহেতু মহারাজের পরামানিক, তাই নিজেকে সে খুব বুদ্ধিমান বলে মনে করত। তবে মহারাজের ক্ষৌরকারের মনে আক্ষেপ ছিল, গোপালও যে জাতি আমিও সেই জাতি। কিন্তু গোপাল যেভাবে মহারাজকে পর্যন্ত চাতুরিতে হারিয়ে দেয় এবং পরিবর্তে অনেক পুরস্কার পায়, আমি বা তা পাবো না কেন? গোপাল এবং মহারাজকে বুঝিয়ে দিতে হবে যে আমিও গোপালের চেয়ে কম যাই না। গোপালকে কি করে জব্দ করা যায় এই চিন্তা সব সময় তার মাথার মধ্যে ঘুরতে লাগলো। একদিন ক্ষৌরকার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো গোপাল বেশ বড় একটা রুই মাছ হাতে ঝুলিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সে তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে গিয়ে গোপালের মুখোমুখি হলো, যেন মনে হলো সে গোপালের বাড়ি থেকেই আসছে। সামনাসামনি হতেই মুখে শোকের ভাব এনে ক্ষৌরকার বলল, গোপাল, এখনই আমি তোমার বাড়ি থেকে আসছি। তোমার বড় বিপদ, এই মাত্র তোমার মা পরলোক গমন করলেন। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। লোকটির সঙ্গে গোপালের তেমন কোনো সম্পর্ক ছিল না, এমনকি বাক্যালাপও ছিল না। সেই জন্য গোপাল তার কথা অবিশ্বাস করতে পারল না। এই দুঃসংবাদ শুনে গোপাল শোকে দিশেহারা হয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে মাছটি তাকে দিয়ে বলল, এই সংবাদের পর মাছটি নিয়ে বাড়ি ঢোকা উচিত হবে না। তুমি মাছটি তোমার বাড়ি নিয়ে যাও। মাছটি বাড়িতে রেখে তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো। তুমি আমার স্বজাতি, এই বিপদের সময় তোমাকে আমার ভীষণ প্রয়োজন হবে। ক্ষৌরকার মুখে দুঃখের ভাব প্রকাশ করে মাছটি হাতে নিয়ে মনের আনন্দে বাড়ির পথ ধরল। গোপালও আর বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। ক্ষৌরকারটি গোপালের মতো বুদ্ধিমান লোককে ঠকাতে পেরে মনে মনে খুব আত্মপ্রসাদ লাভ করল এবং নিজেকে খুব বুদ্ধিমান ভেবে রাস্তায় যেতে যেতে যার সঙ্গে দেখা হলো তাকেই ঘটনাটা বলল। গোপাল বাড়িতে গিয়ে তো অবাক, সে সব বুঝতে পারল। কাউকে কোনো কথা না বলে গুম হয়ে রইল। ক্ষৌরকার ভেবেছিল এ ব্যাপারে গোপাল তার সঙ্গে ঝগড়া করবে এবং এমনকি মহারাজের কাছে নালিশও করতে পারে, কিন্তু যেন কিছুই হয়নি। গোপাল এমনি ভাব দেখাতে লাগলো। ক্ষৌরকার ভাবল গোপাল বোধহয় সব ভুলে গিয়েছে। এই ঘটনার বেশ কিছুদিন পর গোপাল কয়েকদিন রাজসভায় উপস্থিত না হওয়ায় মহারাজ খুব চিন্তিত হয়ে গোপালের খোঁজ নিতে লোক পাঠালেন। গোপাল দূর থেকে মহারাজের লোককে আসতে দেখে বিছানায় শুয়ে এমনভাবে ছটফট করতে লাগলো, যা দেখে মহারাজের লোক ভাবল গোপাল খুবই অসুস্থ। এই সংবাদ মহারাজ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গোপালের বাড়ি পালকি পাঠিয়ে দিলেন। মহারাজ প্রাসাদের সদর দরজাতেই অপেক্ষা করছিলেন। পালকি এসে পৌঁছতেই মহারাজ ব্যস্ত সমস্ত হয়ে পালকির সামনে এগিয়ে এলেন। গোপাল অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে পালকি থেকে নামলো। মহারাজ জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো গোপাল? মনে হচ্ছে ফোঁড়াটি তোমাকে খুবই কষ্ট দিচ্ছে। হ্যাঁ মহারাজ, বড় বাজে জায়গায় ফোঁড়াটি হওয়ায় খুব অসুবিধে বোধ করছি। তা পেকেছে? মনে হয় পেকেছে মহারাজ, বেশ দপদপ করছে। তবে তো কাটাবার ব্যবস্থা করতে হয়। কাটাকাটিতে আমার বড় ভয় মহারাজ। না না, কোনো ভয় নেই, আমার ক্ষৌরকার এ ব্যাপারে খুব ওস্তাদ। ডাক্তারকেও সে হার মানিয়ে দেবে, তাকে দিয়েই কাটিয়ে নাও। ক্ষৌরকার সেখানে উপস্থিত ছিল। মহারাজের মুখে তার প্রশংসা শুনে সে খুব আহ্লাদিত হলো দেখে গোপাল মনে মনে হাসল। গোপাল বিনীতভাবে বলল, আজ্ঞে মহারাজ, আমিও শুনেছি আপনি যখন আশ্বাস দিচ্ছেন তখন কালই ফোঁড়াটি কাটিয়ে নেব।
আপনি ডেকে পাঠিয়েছেন তাই আসা, আপনার আদেশ তো আর অমান্য করতে পারি না। তাছাড়া একটা নালিশ হুজুরের কাছে আছে, তাই অনেক কষ্টে এসেছি। তুমি অকপটে সব কথা আমাকে বলো, আমি নিশ্চয়ই যথাযথ বিচার করব। তোমার নালিশ বলে কথা, তা কি না শুনে পারি? মহারাজ, আমি একজনকে ক্ষতের বিনিময়ে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু অসাবধানতাবশত সেই খতনামা আমি হারিয়ে ফেলেছি। তার কাছে এখন টাকা চাইতে সে আমাকে আমলই দিচ্ছে না, কেবল পালিয়ে বেড়াচ্ছে। দেখা হলে বলছে সে টাকা শোধ করে দিয়েছে। আমি রসিদ দেখাতে বলায় সে আগামীকাল সকালে রসিদ দেখাবে বলেছে। আমার মনে হচ্ছে মহারাজ, সে আমাকে জাল রসিদ দেখাবে। আমার অবস্থা তো দেখছেন, এ অবস্থায় আমি কিছুই করতে পারবো না। তা গোপাল, তুমি আমাকে কি করতে বলো? আপনি যদি সকালেই দুজন পাইক আমার কাছে পাঠিয়ে দেন, তবে আমি তাকে জাল রসিদ সহ ধরে আপনার সামনে বিচারের জন্য উপস্থিত করতে পারি। এ আর এমন কি শক্ত কাজ? তুমি নিশ্চিন্ত মনে এখন বাড়ি ফিরে যাও। আগামীকাল সকালেই আমার দুজন পাইক তোমার বাড়িতে চলে যাবে। মহারাজ, বলে দেবেন তারা যেন আমার হুকুম অমান্য না করে। আমি যা যা আদেশ করব সেই মতো যেন সব কাজ করে। তারপর আপনার বিচারে আমার যে শাস্তি হবে তা আমি নতমস্তকে মেনে নেব। তাই হবে গোপাল, তুমি এখন বাড়ি যাও। পালকিতে উঠে বাড়ি ফিরে এসে গোপালের ছেলেকে দিয়ে ক্ষৌরকারকে খবর দিল সে যেন আগামীকাল সকালে এসে গোপালের ফোড়াটি কেটে দিয়ে যায়। ফোড়াটি পেকে যাওয়ায় বড়ই কষ্ট হচ্ছে, প্রাপ্তিযোগটা তার বেশ ভালোই হবে। ছেলেকে বলে রাখলো রাজবাড়ি থেকে সকালেই দুজন পাইক আসবে, তাদের যেন একটি ঘরে লুকিয়ে রেখে ক্ষৌরকারকে সঙ্গে করে নিয়ে আসে। ক্ষৌরকার যেন কোনো মতেই জানতে না পারে মহারাজের দুজন পাইক বাড়িতে উপস্থিত আছে। গোপালের ছেলে তার খুবই অনুগত। গোপাল যখন যা আদেশ করে তাই সে বিনা দ্বিধায় পালন করে, কখনো কোনো প্রশ্ন করে না। সে খুব ভালোভাবেই জানে যে তার বাবা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এদিকে সেই রাতেই গোপাল তার বউকে বেশ গুরুপাক আহার প্রস্তুত করতে বলল। গোপালের বউ হাসি মুখে সব ব্যবস্থা করলো। মনে মনে বুঝলো তার স্বামী নিশ্চয়ই কোনো মতলব আছে, একটা কিছু না করে ছাড়বে না। পরদিন সকালেই গোপালের কথা মতো দুজন সন্ডা মার্কা পাইক এসে উপস্থিত হলে গোপালের ছেলে তাদের একটা ঘরের মধ্যে আটকে রেখে বলে রাখলো ডাকলেই যেন তারা বেরিয়ে আসে এবং যাকে ধরতে বলবে তাকে সঙ্গে সঙ্গে যেন ধরে। এই কথা বলে গোপালের ছেলে ছুটল ক্ষৌরকারের বাড়ি। ক্ষৌরকারকে সঙ্গে নিয়ে ফিরে এলো। ছেলে এসে বলল, বাবা, ক্ষৌরকার মশাইকে নিয়ে এসেছি। গোপাল কোকাতে কোকাতে বাইরে এসে ক্ষৌরকারকে উদ্দেশ্য করে বলল, সারা রাত বড় কষ্টে কেটেছে, তাড়াতাড়ি ফোড়াটা কাটার ব্যবস্থা করো, এ কষ্ট আর সহ্য হয় না। তবে একটু দেখে শুনে কেটো, আমার আবার কাটাকাটিতে বড় ভয়। ক্ষৌরকার দাওয়ায় একটা বিছানা করে তাকে শুতে বলল। গোপাল তাতে আপত্তি জানিয়ে বলল, না না, তাতে খুবই অসুবিধে, আমি দাওয়ার ধারে বসছি, তুমি দাওয়ায় নিচ থেকে ফোড়াটি কাটার ব্যবস্থা করো। তুমি নরুনের সাহায্যে ফোড়ার ওপরের প্রলেপ আস্তে আস্তে তুলে ফেলো, দেখো যেন ফোড়ায় টান না পড়ে। ক্ষৌরকার গোপালের মলদারের কাছে মুখ নিয়ে খুব যত্ন সহকারে প্রলেপ তুলতে লাগলো। প্রলেপ তোলা শেষ হতেই গোপাল কয়েকবার উফ আহ করে ভর ভর করে তার হাঁ করা মুখে পায়খানা করে দিল। গোপালের বউ গোপালকে এমন সব খাবার খাইয়েছিল যে একেবারেই সব মল বেরিয়ে গিয়ে কোষ্ঠ পরিষ্কার হয়ে গেল। কিন্তু এদিকে ক্ষৌরকারের অবস্থা তখন শোচনীয়। সে দৃশ্য আর চোখে দেখা যায় না। তার সারা মুখ এবং গায়ে বিষ্ঠায় মাখামাখি। গোপাল চিৎকার করে পাইক দুজনকে ডাকতেই তারা সেখানে এসে উপস্থিত হয়ে ওই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। গোপাল তাদের আদেশ করল, এই মুহূর্তে একে বন্দি করে মহারাজের কাছে নিয়ে চলো। পাইক দুজনকে মহারাজের নির্দেশ দেওয়া ছিল তারা যেন গোপালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। ক্ষৌরকারের সারা গায়ে বিষ্ঠা লেগে থাকায় তাকে বন্দি না করে সঙ্গে নিয়ে চলল রাজসভায়। গোপাল এবং পাড়ার অনেকেই তাদের সঙ্গে সঙ্গে চলল রগর দেখতে। গোপাল বলতে বলতে চলল, আর মাছ খাবে, আর মাছ খাবে।
মহারাজ ওই দৃশ্য দেখে হাসবেন না রাগবেন বুঝতে পারলেন। সমস্ত ঘটনা শুনে তাড়াতাড়ি ক্ষৌরকারকে গঙ্গা থেকে স্নান করে আসতে বললেন। ক্ষৌরকার গঙ্গা থেকে ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে রাজদরবারে ফিরে এলো। মহারাজ বললেন, গোপালের সঙ্গে লাগতে গিয়ে তোমাকে কিরকম নাকাল হতে হলো দেখলে তো? তুমি গোপালকে এখনো চেনো না, তাই এরকম করছো। ক্ষৌরকার বলল, হুজুর, অনেক শাস্তি পেয়েছি, আপনি আর আমাকে শাস্তি দেবেন না। আমি এই নাক মুলছি, কান মুলছি। মহারাজ তাকে কিছু অর্থ দিয়ে বিদায় করলেন আর গোপালকে বললেন, তোমাকে নিয়ে আর পারি না গোপাল। লোকটা দোষ করেছে ঠিকই, কিন্তু তাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ, এতটা করা তোমার উচিত হয়নি। গোপাল মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। আজকের দ্বিতীয় গল্প, ষাঁড়ের দুধ। গোপালকে যেমন অনেকে ভালোবাসত, বেশ কিছু লোক তেমনি আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপালের খুব খাতির ছিল বলে তাকে হিংসেও করত। তারা প্রায়ই চেষ্টা করত কি করে গোপালকে অসুবিধার মধ্যে ফেলা যায়। এরকমই একটা লোক একবার গোপালকে জব্দ করার জন্য মহারাজকে বলল, মহারাজ, গোপাল নাকি সব পারে, তা ওকে খানিকটা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে বলুন তো। মহারাজ কৃষ্ণচন্দ্র এমনিতে লোক খুব ভালো ছিলেন, কিন্তু ওর মহৎ দোষ ছিল একটি, উনি ছিলেন ভয়ানক কান পাতলা মানুষ। তাই ওই পাজি লোকটার পরামর্শে মহারাজ একদিন গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, তুমি তো খুব ওস্তাদ লোক, তা আগামীকাল আমাকে 100 ষাঁড়ের দুধ এনে দিও তো হে। গোপাল হতভম্ব। সে যতই মহারাজকে বোঝায় যে ষাঁড়ের দুধ বলে কোনো জিনিস হতেই পারে না, মহারাজ ততই চটে যান। শেষ পর্যন্ত চটে উনি গোপালকে বলে দিলেন, দেখো বাপু গোপাল, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি ষাঁড়ের দুধ এনে দিতে না পারো, তবে তোমার গর্দানটি এখানে জমা রেখে যেও। মহারাজের কথা শুনে গোপালের চক্ষু স্থির। আচ্ছা মহারাজ, হ্যাঁ মহারাজ বলতে বলতে কোনো রকমে মহারাজের কাছ থেকে সে সরে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসে শুকনো মুখে খাটের ওপর বসে রইল। ওই রকম সকম দেখে স্ত্রী তো খুব ঘাবড়ে গেলেন প্রথমটায়। তারপর সব ব্যাপারটা শোনার পর স্ত্রী কোনো রকম দুশ্চিন্তা তো করলই না, বরং একগাল হেসে বলল, ও এই ব্যাপার, আরে তোমার কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। তবে তুমি যেন কাল একদম বাড়ি থেকে বেরিও না। পরদিন খুব সকালেই গোপালের স্ত্রী রাজবাড়ির সামনে নদীর যে ঘাট ছিল সেখানে বসে খুব শব্দ করে আছাড় মেরে এক গাদা কাপড় কাচতে লাগলো। ওই ঘাটের পাশ দিয়ে মহারাজ রোজ বেড়াতে যান। সেদিনও বেড়াতে বেড়াতে মহারাজ হঠাৎ খুব কাছেই জোরে জোরে কাপড় কাচবার আওয়াজ পেলেন। এগিয়ে গিয়ে তিনি দেখেন খুব সুন্দরী কোনো সম্ভ্রান্ত বংশীয় মহিলা কাপড় কাচ্ছেন। মহারাজ ভদ্রমহিলাকে বললেন, দেখুন, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি। এ ধরনের কাপড় চোপড় তো বাড়ির ঝিয়েরাই কাচে, কিন্তু আপনি নিজের হাতে কাজ করছেন কেন? গোপালের স্ত্রী উত্তর দিতে একটুও দেরি করলেন না। মহারাজকে বললেন, কি আর বলবো বলুন, ঝিটার দারুণ জ্বর, নড়বার ক্ষমতা নেই তার। আমার স্বামীরও বিছানা ছেড়ে উঠবার ক্ষমতা নেই, আজ বোধহয় তার বাচ্চা হবে। গর্ভ যন্ত্রণায় তিনি ছটফট করছেন, তাই নিজেই কাপড় কেচে নেওয়া ছাড়া আর উপায় কি? মহারাজ তো হতবাক হয়ে গিয়ে কোনো রকমে জিজ্ঞেস করলেন, কি বলছেন আপনি? আপনার স্বামীর বাচ্চা হবে মানে কি? পুরুষ মানুষের কি আবার বাচ্চা হয় নাকি? এরকম অসম্ভব কথা তো আগে শুনিনি। গোপালের স্ত্রী উত্তর দিলেন, কেন মহারাজ, এতে অসম্ভবের কি দেখলেন? ষাঁড়ের যদি দুধ হতে পারে তাহলে পুরুষ মানুষেরই বা বাচ্চা হবে না কেন? এবার মহারাজ বুঝতে পারলেন যে তিনি খুব ভুল করে ফেলেছেন, আর এই ভদ্রমহিলা নিশ্চয়ই গোপালের স্ত্রী। সঙ্গে সঙ্গে মহারাজ
নিজের প্রাসাদে ফিরে গিয়ে গোপালকে ডেকে আনলেন, আর তারপর গোপালকে আর তার স্ত্রীকে অনেক টাকা পয়সা দিয়ে পুরস্কৃত করলেন। আর যে লোকটা ষাঁড়ের দুধ চাওয়ার পরামর্শ দিয়েছিলেন তার হলো মোটা টাকার জরিমানা। আজকের তৃতীয় এবং শেষ গল্প, গোপাল ও ব্রাহ্মণ। মহারাজ মাঝে মাঝেই তার পারিষদদের নিয়ে বিকেলে বেড়াতে যেতেন। কোনো এক মাঘ মাসের বিকেলে তিনি একটি বিরাট দিঘির পাশে বেড়াচ্ছিলেন। তখন বেশ হাওয়া বইছিল। একে মাঘ মাস, তারপর আবার বাতাস, সে কারণে কনকনে ঠান্ডা বইছিল। মহারাজের মাথাতে এক মতলব এলো। তিনি পারিষদদের বললেন যে সারা রাত্রি জলে ডুবে থাকতে পারবে তাকে তিনি 1000 টাকা পুরস্কার দেবেন। মাঘ মাসের ঠান্ডাতে কেউ রাজি হলো না দেখে মহারাজ পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে দিলেন। তাতেও কেউ রাজি হলো না, কিন্তু কথাটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এক দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই প্রস্তাবে রাজি হলেন। অবশেষে এক নির্দিষ্ট দিনে বিকেলবেলা ব্রাহ্মণ দিঘিতে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে থাকলেন। একজন প্রহরী দিঘির পাড়ে হ্যারিকেন ও লণ্ঠন নিয়ে সারা রাত পাহারাতে থাকলো। পরদিন সকালে ব্রাহ্মণ দিঘি থেকে উঠে এসে রাজদরবারে গিয়ে হাজির হলেন। রাজা সমস্ত কিছু শুনে তাকে পুরস্কারের অর্থ দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। এদিকে এক ব্রাহ্মণ এতগুলো অর্থ নিয়ে যাবে দেখে পারিষদদের হিংসে হলো। তারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন তিনি কোন দিকে মুখ করে জলে দাঁড়িয়েছিলেন। ব্রাহ্মণ বললেন পাড়ের দিকে মুখ করে। পাড়ে কি ছিল? পারিষদরা বললেন। ব্রাহ্মণ বললেন পাড়ে হ্যারিকেন ছিল আর প্রহরী ছিল। তখন পারিষদগণ মহারাজকে বোঝালেন যে পাড়ে হ্যারিকেন ছিল আর তার আলোতেই দিঘির জল গরম হয়ে যায়, সে কারণে ব্রাহ্মণ সারা রাত্রি দিঘিতে থাকতে পারেন। মহারাজ পারিষদবর্গের কথা মেনে তাকে পুরস্কারের কোনো অর্থই দিলেন না। ব্রাহ্মণ দুঃখে মনোকষ্টে ফিরে যেতে লাগলো। রাস্তাতে গোপাল ভাঁড়ের সঙ্গে তার দেখা হলো। বিমর্ষ ব্রাহ্মণকে দেখে গোপাল ভাঁড় ব্রাহ্মণের কাছে সমস্ত কিছু শুনতে চাইল। ব্রাহ্মণের মুখে সমস্ত কথা শুনে গোপাল ভাঁড় তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। ব্রাহ্মণকে পরম সমাদরে তার বাড়িতে রেখে গোপাল বলল, দেখি আপনার জন্য কি করতে পারি। তারপর বাড়ির কাছেই এক খেজুর গাছে হাঁড়ি বেঁধে তাতে জল চাল দিয়ে দিল, আর নিচে শুকনো পাতা জোগাড় করে জাল দিতে লাগলো। এদিকে গোপাল রাজসভাতে না যাওয়ার জন্য মহারাজ গোপালকে ডাকতে পাঠালেন। যে ডাকতে এলো তাকে গোপাল বলে দিল, মহারাজকে গিয়ে বলো ভাত রান্না হচ্ছে, রান্না হলেই খেয়ে যাব। লোকটি গিয়ে মহারাজকে গোপাল যা বলেছিল তাই বলল। দেরি হচ্ছে দেখে মহারাজ আবার লোক পাঠালেন। গোপাল তাকেও একই কথা বলেছিল। অবশেষে রাজা পারিষদবর্গ নিয়ে এলেন এবং এসে দেখলেন গোপালের কাণ্ড। মহারাজ তাই দেখে গোপালকে বললেন, গোপাল এভাবে জাল দিচ্ছ, ও যে কোনোদিনই ফুটবে না। তখন গোপাল বললেন, কেন মহারাজ? পুকুর পাড়ে আলো থাকলে যদি পুকুরের জল গরম হয় তাহলে গাছে হাঁড়ি রেখে নিচে জাল দিলে জল গরম হবে না কেন? মহারাজ নিজের ভুল বুঝতে পেরে ব্রাহ্মণকে তার প্রাপ্য পুরস্কারে পুরস্কৃত করলেন। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।